ঝরছে। ওর সেই লাল জলজলে চোখ দুটো সোজা আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমার গন্তব্য এমন এক জায়গায় যেখানে শীত শুধু শরীরকে নয়, হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। আমার নাম দেব। পেশায় আমি একজন আর্কিটেক্ট, এবং পুরনো দিনের স্থাপত্য নিয়ে কাজ করা আমার নেশা। আমার ফার্ম থেকে আমাকে পাঠানো হয়েছিল উত্তরবঙ্গের কালিম্পং থেকে বেশ কিছুটা দূরের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রামে, লাভা থেকে আরও ভেতরের দিকে। উদ্দেশ্য ব্রিটিশ আমলের একটি পুরনো এস্টেট পরিদর্শন করা। একজন ধনী ব্যবসায়ী জায়গাটি কিনেছেন রিসর্ট বানানোর জন্য, কিন্তু তার আগে মূল কাঠামোর অবস্থা যাচাই করা প্রয়োজন। লোকটার মুখে সারাক্ষণ একটা গম্ভীর ভাব। গাড়ি চলতে শুরু করার পর থেকেই পাহাড়ি রাস্তা যেন আরও সরু এবং নির্জন হতে শুরু করল। দুপাশে ঘন পাইন আর ধুপির জঙ্গল। স্যার, ওই বাড়িতে আপনি একা থাকবেন? হঠাৎ দাওয়া নীরবতা ভেঙে প্রশ্ন করল। আমি একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ, কেন? কেয়ারটেকার তো আছে শুনেছি। কেয়ারটেকার রাম সিং থাকে ঠিকই, কিন্তু সেও সন্ধ্যের পর ওই বাড়ির ত্রিসীমানায় মাড়ায় না। লোহার দরজা বন্ধ করে আউটহাউসে লুকিয়ে থাকে। জায়গাটা ভালো নয় স্যার। রাতের বেলা ওখানে এমন কিছু ঘুরে বেড়ায় যা অন্ধকারে স্রেফ তাজা রক্তের গন্ধ খোঁজে। পাহাড়ি মানুষদের এসব লোককথা। হয়তো কোনো নেকড়ে বা চিতাবাঘের উপদ্রব আছে, কিন্তু তখনও জানতাম না প্রকৃতির অন্ধকারে এমন কিছু লুকিয়ে থাকে যা বিজ্ঞানের বইতে লেখা নেই। গাড়ি যখন এস্টেটের গেটে পৌঁছল তখন চারপাশ ঘুটঘুটে অন্ধকার। বিশাল লোহার গেটটা মরচে ধরা। সেটা ঠেলে খুলতেই একটা বিকট শব্দ হলো। ভেতরে ঢুকতেই চোখে পড়ল বিশাল দোতলা বাংলোটা, ভিক্টোরিয়ান স্টাইলের আর্কিটেকচার, কিন্তু পুরো বাড়িটা অন্ধকারে ডুবে আছে। দাওয়া আমার ব্যাগটা নামিয়ে দিয়ে বলল, স্যার, আমি তাহলে আসি। সাবধানে থাকবেন, আর রাতের বেলা ভুলেও জানলা খুলবেন না। সে যেন ওখান থেকে পালাতে পারলেই বাঁচে। আমি টর্চ জ্বালিয়ে বাংলোর দিকে এগোতে লাগলাম। বাংলোর পোর্চে পৌঁছতেই একটা লণ্ঠন হাতে বেরিয়ে এলো রাম সিং। নমস্তে সাব, আসুন, রাম সিং নিচু গলায় বলল। ভেতরে ঢুকে দেখলাম বাড়িটার আভিজাত্য এখনও টিকে থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে দেওয়ালে স্যাঁতস্যাঁতে দাগ ধরেছে। বাতাসে একটা ভ্যাপসা গন্ধ, পুরনো কাঠ, ধুলো, আর তার সাথে কাঁচা মাংস বা রক্তের একটা বটকা গন্ধ। রাম সিং আমাকে দোতলার একটা বিশাল ঘরে নিয়ে গেল। সাব, আপনার খাবার টেবিলে ঢাকা আছে। আমি নিচে আউটহাউসে যাচ্ছি। রাতে কোনো আওয়াজ পেলেও ঘর থেকে বেরোনেন না, আর জানলার ছিটকিনিগুলো ভালো করে বন্ধ রাখবেন। রাম সিং এক নিঃশ্বাসে কথাগুলো বলে উত্তরের অপেক্ষা না করেই হনহন করে বেরিয়ে গেল। খাবার খেয়ে আমি ল্যাপটপ নিয়ে বসলাম কালকের কাজের একটা রুটিন বানাতে। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। রাত তখন প্রায় 11টা। হঠাৎ কারেন্ট চলে গেল। মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে আমি মোমবাতি খুঁজতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো আমার ঘরের দরজার ঠিক বাইরে কোনো ভারী জন্তু এসে দাঁড়াল। এরপর শুনতে পেলাম কাঠের দরজার উপর তীক্ষ্ণ নখ আঁচড়ানোর শব্দ। আমি শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। ভাবলাম কোনো বুনো জানোয়ার হয়তো ঢুকে পড়েছে। কে ওখানে? আমি চিৎকার করে উঠলাম। কে 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 ওখানে? আঁচড়ানোর শব্দটা হঠাৎ থেমে গেল। আমি আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলাম। চাবির ফুটো দিয়ে বাইরে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। অন্ধকারে দুটো লাল টকটকে চোখ জ্বলজ্বল করছে। আমি ছিটকে পিছিয়ে এলাম। কিছুক্ষণ পর ভারী পায়ে ছপছপ করে হেঁটে যাওয়ার আওয়াজ দূরে মিলিয়ে গেল। সকালে উঠে দরজা খুলতেই দেখলাম কাঠের দরজার গায়ে 3টে গভীর নখের আঁচড়, আর মেঝের ওপর কয়েক ফোঁটা কালচে রক্ত শুকিয়ে আছে। পরদিন সকালে রাম সিং চা দিতে এলে
আমি তাকে কাল রাতের কথা এবং দরজার দাগগুলো দেখালাম। রাম সিংয়ের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, সাহাব, আমি তো আপনাকে বলেছিলাম রাতে বেরোবেন না। ও আবার জেগে উঠেছে। কি জেগে উঠেছে রাম সিং? ও কোনো ভাল্লুক বা চিতাবাঘ ছিল? না সাহাব, এক ব্রিটিশ সাহেবের ছিল, জর্জ উইলিয়ামসের। তিনি পশু শিকার করতে ভালোবাসতেন। একবার তিব্বতের দিকের এক গভীর জঙ্গল থেকে তিনি এমন এক জীব ধরে আনেন যা সাধারণ কোনো জন্তু নয়। ওটা একটা রাক্ষস, একটা রক্তচোষা দানব। দিনের বেলা ওটা মরার মতো ঘুমায় আর রাতে তাজা রক্তের খোঁজে বেরোয়। সাহেব ভেবেছিলেন ওটাকে খাঁচায় বন্দি করে রাখবেন, কিন্তু একদিন রাতে ওটা খাঁচা ভেঙে বেরোয়। পরদিন সকালে সাহেবের লাশ পাওয়া যায় স্টাডি রুমে। তার শরীরে এক ফোঁটাও রক্ত ছিল না, আর গলার কাছে দুটো বড় বড় গর্ত ছিল। সেই থেকে এই বাড়ি ওই দানবের আখড়া। আমরা গ্রামের লোকেরা অনেক পুজো আচ্চা করে ওটাকে ওই স্টাডি রুমের ভেতর বন্দি করে রেখেছিলাম, কিন্তু মনে হচ্ছে ওটা আবার বেরিয়ে পড়েছে। আমি চুপ করে শুনলাম, কিন্তু দুপুরে দোতলার শেষ প্রান্তে সাহেবের সেই স্টাডি রুমের সামনে গিয়ে আমার সমস্ত যুক্তি যেন থমকে গেল। দরজার ভারী তালাটা ভাঙা, আর মাটিতে পড়ে আছে একটা মরা বাঁদর, যেটার শরীর পুরোপুরি শুকনো, এক ফোঁটা রক্ত নেই। বিকেলে আকাশ কালো করে মেঘ করে এলো। শুরু হলো তুমুল ঝড়। রাম সিং বিকেলই আউটহাউসে চলে গেছে এবং ভেতর থেকে লোহার দরজা বন্ধ করে দিয়েছে। আমি আমার ঘরে বসেছিলাম। আজ আর কারেন্ট নেই বিকেল থেকেই। রাত যখন 12টা, তখন শুরু হলো আসল বিভীষিকা। প্রথমে আমি একটা আওয়াজ পেলাম ছাদের ওপর থেকে। কেউ যেন ভারী শরীর নিয়ে লাফিয়ে লাফিয়ে ছাদের উপর দিয়ে হাঁটছে। এরপর আওয়াজটা দেওয়াল বেয়ে নিচে নামতে শুরু করলো। কোনো মানুষ সোজা দেওয়াল বেয়ে টিকটিকির মতো নিচে নামতে পারে না। হঠাৎ আমার ঘরের জানলার বাইরে একটা ভারী কিছু আছড়ে পড়ার শব্দ হলো। আমি জানলার দিকে তাকাতেই ভয়ে আমার গলা শুকিয়ে গেল। বিদ্যুতের আলোয় দেখলাম জানলার কাঁচের ওপারে আছে একটা অতিকায় বিকট দর্শন প্রাণী। এর আকার অনেকটা মানুষের মতো, মুখটা চ্যাপ্টা, আর গহ্বরের মতো মুখ থেকে বেরিয়ে আছে বিশাল ছুরির মতো ধারালো দাঁত। দাঁত বেয়ে লালা আর রক্ত ঝরছে। ওর সেই লাল জলজলে চোখ দুটো সোজা আমার দিকে তাকিয়ে আছে। এক ধাক্কায় জানলার কাঁচ ভেঙে সেই রক্তচোষা দানবটা ঘরের ভেতর লাফিয়ে পড়ল। যখন জ্ঞান ফিরল, তখন জানলা দিয়ে সকালের রোদ এসে আমার মুখের ওপর পড়েছে। রোদ হয়তো ওই দানবটার সহ্য হয়নি, তাই আমাকে মেরেই শেষ করার আগে ওটা পালিয়ে যায়। আমার সারা শরীর ব্যথায় টনটন করছে। আমি ধর্মর করে উঠে বসলাম। ঘরটা লণ্ডভণ্ড। আমি এক মুহূর্ত দেরি না করে দৌড়ে নিচে নেমে এলাম। সোজা গেটের দিকে হাঁটা লাগালাম। কিছুটা পথ হাঁটার পর একটা লোকাল পিকআপ ভ্যান পেয়ে তাতে উঠে বসলাম। গাড়িতে বসে আমি যখন আমার গলারটা ঠিক করতে গেলাম, ঘাড়ের কাছে একটা তীব্র জ্বালা অনুভব করলাম। আমার গলার ঠিক নিচে দুটো গভীর গোল ক্ষতের দাগ। জায়গাটা থেকে এখনো চুইয়ে চুইয়ে কালো রক্ত বেরোচ্ছে, আর আমার ভেতরে অদ্ভুত একটা পরিবর্তন আমি টের পাচ্ছি। আমার যেন প্রবল তৃষ্ণা পাচ্ছে, কিন্তু জলের তৃষ্ণা নয়। কালিম্পংয়ের সেই অভিশপ্ত বাংলোটা আমি ছেড়ে এসেছি ঠিকই, কিন্তু সেই দানবের বিষ এখন আমার ধমনীতে।